গুড মর্নিং স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি তোমাদের ভূগোল বিষয়ের শিক্ষক মানস স্যার। আজকে আমি চলে এসেছি আরও একটা অংশ সম্পর্কে আলোচনা করবার জন্য। তো আমরা যে অধ্যায় শুরু করেছি, কোন অধ্যায় শুরু করেছি আমরা? ভারতের সম্পদ, তাই তো? তো প্রথম দিন আমরা যেটুকু বিষয় সম্পর্কে আলোচনা করেছিলাম সেই বিষয়ে সবাই আশা করি বুঝতে পেরেছ, সবাই বুঝতে পেরেছে। এবং আমি পূর্বের দিনে ক্লাসের শেষে তোমাদেরকে কয়েকটি প্রশ্ন আমি তোমাদেরকে দিয়েছিলাম এবং বলেছিলাম যে এই নির্দিষ্ট প্রশ্নগুলো সবাই বাড়ি থেকে একবার খুব ভালোভাবে টেক্সট বই থেকে দেখে আসবে, তাই না? সবাই দেখে এসেছো? আচ্ছা, খুব ভালো। তাহলে আজকে এখন আমরা পূর্বের দিনের যে বিষয় সম্পর্কে আলোচনা করেছিলাম, কি কি বিষয় আলোচনা করেছিলাম একটু তোমরা বলো দেখি। আচ্ছা, আমরা সম্পদের সংজ্ঞা, অর্থ অর্থাৎ কোন শব্দ দুটি থেকে সম্পদ শব্দটি এসেছে, সম্পদের ধারণা, এবং 1992 সালে রিও ডি জেনেরো সম্মেলনে কি বলা হয়েছিল এনসাইক্লোপিডিয়া অনুসারে সম্পদের ধারণা বা সংজ্ঞা। এছাড়াও আমরা দেখলাম যে সম্পদের প্রকৃতি এবং বৈশিষ্ট্য, আর ছিল সম্পদের সৃষ্টির উপাদান, অর্থাৎ সম্পদ সৃষ্টি হতে গেলে কোন কোন উপাদান দ্বারা সম্পদ সৃষ্টি হয় সেইগুলো সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। তো আমি তোমাদেরকে বিষয়বস্তুটা একটু মনে করিয়ে দিলাম এই জন্যই, যাতে তোমাদের একটু আলোচনাগুলো মনে করতে বা পড়াগুলো একটু তোমরা যেভাবে পড়ে এসেছো বলতে একটু সুবিধা হয়, সেজন্য আমি একটু বলে রাখলাম। আমি খুব সংক্ষিপ্ত কয়েকটি প্রশ্ন জিজ্ঞাসা করব, যারা পারবে অবশ্যই হাত তুলবে, বা আমি যে কোনো কাউকেই জিজ্ঞাসা করতে পারি যে এই নির্দিষ্ট প্রশ্নের সঠিক উত্তর কোনটি হতে পারে। ঠিক আছে? তো আমরা শুরুতে যে আমি প্রশ্নটা করছি সেটা হচ্ছে সম্পদ শব্দের যে ইংলিশ অর্থ সেটা কি, বা শব্দ রিসোর্স, তাই তো? কোন দুটি শব্দ থেকে এই নতুন শব্দটি উৎপত্তি হয়েছে? ইংলিশ শব্দ রি এবং সোর্স, তাই তো? তার মানে রি মানে কি? বারংবার বা বারবার। সোর্স মানে উৎস করা বা খুঁজে পাওয়া। তাহলে বারবার কোনো কিছুর সোর্স করা বা খুঁজে পাওয়ার যে বিষয়বস্তু সেইটা হচ্ছে রিসোর্স, যদি আমরা বাংলাটাকে ইংলিশে বলি, তাই তো? আচ্ছা, সেটা গেল। এবার আমাকে বলো সম্পদ এই সম্পদের সংজ্ঞা, সব থেকে গুরুত্বপূর্ণ সম্পদের সংজ্ঞা, হ্যাঁ, যেটা আমি বলছিলাম যে সম্পদ সম্পর্কে সব থেকে গ্রহণযোগ্য যে মতবাদ বা গ্রহণযোগ্য যে সংজ্ঞা, সেইটা সম্পর্কে কে বলতে পারবে একটু বলো আমাকে। আচ্ছা, খুব ভালো। হ্যাঁ, 1951 সালে জার্মান অর্থনীতিবিদ, তাই তো? বা আমরা সম্পদ শাস্ত্রের অধ্যাপক বলতে পারি। কি নাম? তার নাম হচ্ছে এরিচ ওয়াল্টার জিমারম্যান, তাই তো? আচ্ছা, তিনি এই যে সংজ্ঞাটা তুমি বললে, এই সংজ্ঞাটা কোন নির্দিষ্ট গ্রন্থে তিনি উল্লেখ করেছিলেন? ওয়ার্ল্ড রিসোর্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ গ্রন্থে, মনে থাকবে? তাহলে 1951 সালে জার্মান অর্থনীতিবিদ ওয়ার্ল্ড রিসোর্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ গ্রন্থে তিনি কিন্তু এই সম্পদের যে সংজ্ঞা বা প্রাথমিক সর্বজন গ্রহীত বা বিদিত এই সংজ্ঞা তিনি কিন্তু দিয়েছেন। তিনি কি বলেছেন? তোমার বন্ধু একদম খুব ভালোভাবে বলেছে, যেটা
জিমারম্যান উল্লেখ করেছিলেন যে সম্পদ কোনো বস্তু বা পদার্থকে কিন্তু বোঝায় না, তাই তো? একদমই ঠিক, সম্পদ কোনো বস্তু বা পদার্থকে বোঝায় না যতক্ষণ না সেই নির্দিষ্ট বস্তুটির মধ্যে সুপ্ত কার্যকরী ক্ষমতা রয়েছে এবং সেই সম্পদ মানুষের অভাব পূরণের বা অভাব মোচন করতে পারবে এবং মানুষের নির্দিষ্ট লক্ষ্য পূরণে সাহায্য করতে পারবে, তবেই সেই বস্তুটিকে আমরা সম্পদ হিসেবে বিবেচিত করতে পারবো বা বলতে পারবো, তাই তো? আচ্ছা, খুব ভালো বলেছো তোমরা। আরো একটা উল্লেখযোগ্য সংজ্ঞা আমি জানতে চাইবো তোমাদের থেকে, সেটা 1992 সালের উল্লেখযোগ্য ঘটনাটার নাম বলো। বসুন্ধরা সম্মেলন কোন শহরে হয়েছিল? ব্রাজিলের রিও ডি জেনেইরো শহরে হয়েছিল। তো সেখানে কি বলা হচ্ছে? হ্যাঁ বলো। বাহ, খুব ভালো কথা বলেছো, যে কোনো বস্তু যা তার কার্যকারিতার মাধ্যমে, তা অবশ্যই একটা বস্তু তো শুধু শুধু আমাদের অভাব মোচন করবে না বা চাহিদা মেটাবে না, তার নির্দিষ্ট কার্যকারিতার মাধ্যমে যখন চাহিদা পূরণ করবে এবং জীবমণ্ডলের সংরক্ষণকে সুনিশ্চিত করবে, তাকেই আমরা সম্পদ রূপে গণ্য করতে পারবো, তাই তো? যা অর্থাৎ যা মানুষের নিজস্ব বা ব্যক্তিগত চাহিদা পূরণ করতে পারবে এই কার্যকারিতার মাধ্যমে, বা সামাজিক উদ্দেশ্য সাধন করবে এবং তার পাশাপাশি কি করবে? জীবমণ্ডলকে সংরক্ষণ করবে। এটা কিন্তু খুব ভাইটাল একটা শব্দ বা কথা। জীবমণ্ডলকে সংরক্ষণ করতে হবে বা সংরক্ষণ করতে পারবে, তাকেই আমরা সম্পদ বলে বিবেচিত করতে পারবো, সেই বস্তুকে সম্পদ বলতে পারবো, ঠিক আছে? আচ্ছা, সম্পদের প্রকৃতি ও বৈশিষ্ট্য সম্পর্কে যদি আলোচনা করতে বলা হয়, কি বলবে? একদম ঠিক, কোনো বস্তুর যেসব গুণ বা বৈশিষ্ট্যের ভিত্তিতে, ঠিক আছে, এই সম্পদকে, এর নির্দিষ্ট কয়েকটি বৈশিষ্ট্য রয়েছে। কি কি? এক নম্বর হচ্ছে উপযোগিতা, অর্থাৎ আমার যে নির্দিষ্ট প্রয়োজনীয়তা রয়েছে সেটা জানাতে হবে, উপযোগিতা। উপযোগিতা, তার সঙ্গে থাকবে কার্যকারিতা, ঠিক আছে, কতটা তার কার্যকরণ ক্ষমতা রয়েছে সেই কার্যকরী ক্ষমতা দেখতে হবে। আর কি? সর্বজনীন চাহিদা, তাই তো? সেই বস্তুটির কতটা তার গ্রহণ সর্বজন বিদিত বা কোথায় পাওয়া যায় আঞ্চলিক ভেদে, অঞ্চল ভেদে, সেটা আমাদেরকে একটু দেখতে হবে। আর রয়েছে গ্রহণযোগ্যতা, তাই তো? ধর্মীয় বা সামাজিক বিভিন্ন কারণে এর বিভিন্ন বস্তুর বিভিন্ন গ্রহণযোগ্যতা থাকতে পারে। এই চারটি হচ্ছে সম্পদের প্রকৃতি বা বৈশিষ্ট্য। খুব ভালো। আচ্ছা, সম্পদ সৃষ্টির উপাদান কি কি একটু চট করে বলে দাও তো। সম্পদ সৃষ্টির উপাদান হচ্ছে প্রকৃতি, মানুষ আর সংস্কৃতি। খুব ভালো, এই তিনটি পয়েন্ট কিন্তু খুব ভালোভাবে মনে রাখতে হবে। প্রকৃতি কি? খুব ভালো, প্রকৃতি হচ্ছে সম্পদের ভাণ্ডার। প্রকৃতির মধ্যেই কিন্তু সম্পদ লুকিয়ে রয়েছে বা নিরপেক্ষ বস্তু হিসাবে রয়েছে। 2 নম্বর, মানুষ। মানুষ নিজেও একটা জৈব সম্পদ। এই মানুষ কি কি হিসাবে সম্পদের উপাদান হিসাবে কাজ করছে? সম্পদের সৃষ্টিকর্তা, মানুষ কিন্তু সম্পদকে সৃষ্টি করছে। আবার সম্পদের ভোগকর্তা, এই সম্পদকে মানুষ যখন সৃষ্টি করছে তাহলে নিজস্ব চাহিদা পূরণ বা দেশের বা সামাজিক চাহিদা পূরণের জন্য ব্যবহার করা হচ্ছে। আর তার সাথে সাথে কি রয়েছে? তার সাথে রয়েছে সম্পদের ধ্বংসকর্তা। মানুষ যেমন এই যে অতিরিক্ত লোভ, লালসা, আরো বেশি করে পাওয়ার উদ্দেশ্য, সবকিছু নিজের করে নেওয়ার উদ্দেশ্য, যুদ্ধ, হিংসা, হানাহানি, কুসংস্কার, অবৈজ্ঞানিক প্রভাব, এগুলোর জন্য কিন্তু প্রকৃতিকে আবার, অর্থাৎ প্রকৃতিকে ধ্বংস করা মানে সম্পদকেই কিন্তু ধ্বংস করা। আর কি রয়েছে? সংস্কৃতি, সম্পদের
তৃতীয় উপাদান সংস্কৃতি, যেটা মানুষের শিক্ষা দীক্ষা, জ্ঞান, দক্ষতা, কর্মক্ষমতা, প্রযুক্তিবিদ্যা সবকিছু নিয়েই হচ্ছে সংস্কৃতি। ঠিক আছে? আচ্ছা, তো এই বিষয় পর্যন্ত আমরা বিগত দিনে আলোচনা করেছিলাম, তাই না? আজকে আমরা এর পরবর্তী অংশ থেকে আলোচনা করব, এবং এই আলোচনা করবার সময় যদি কারোর কোথাও অসুবিধা হয় আমাকে জিজ্ঞাসা করবেন। তাহলে আজকে আমি যে প্রশ্নগুলো তোমাদেরকে করলাম, প্রত্যেকটা প্রশ্ন আশা করি সবাই খুব ভালোভাবে উত্তর দিয়েছে, দেখতে পেলাম সবাই খুব সুন্দরভাবে গুছিয়ে উত্তর দিয়েছে। যাদের যাদের এখনো একটু সমস্যা রয়েছে তাদেরকে আমি বলবো তোমরা আরো একবার পাঠ্যপুস্তকটি ভালো করে দেখে রাখো, বুঝে রাখো, তোমাদের কিন্তু তাহলে সুবিধা হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আজকে আমাদের যে আলোচ্য বিষয়বস্তু সেটা হচ্ছে এই যে সপ্তম অধ্যায়, তোমরা নবম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রী, আমাদের ভারতের সম্পদ। এখান থেকে সম্পদের শ্রেণী বিভাগ, সেই শ্রেণী বিভাগ সম্পর্কে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। ঠিক আছে? তো সম্পদের শ্রেণীবিভাগ সম্পর্কে আলোচনা করবার আগে আমি তোমাদের আরো একটা জিনিস সম্পর্কে একটু বলতে চাই, বিষয় সম্পর্কে। সেটা হচ্ছে সম্পদের কার্যকারিতা তত্ত্ব। অর্থাৎ যে কোনো বস্তুর কিভাবে তার কার্যকারিতা বা কিভাবে তার থেকে আমরা আমাদের অভাব বা চাহিদা পূরণ করতে পারছি, ঠিক আছে, সেই বিষয় সম্পর্কেই সম্পদের কার্যকারিতা তোমাদের সঙ্গে একটু আলোচনা করব। তো কি হয়েছে, এই যে আমাদের যে বিখ্যাত অর্থনীতিবিদ, কি নাম, এরিচ ওয়াল্টার জিমারম্যান বা ইডাব্লিউ জিমারম্যান, তিনি এই সম্পদের কার্যকারিতা তত্ত্বের জনক কিন্তু এই জিমারম্যান। ঠিক আছে? তাহলে সম্পদের কার্যকারিতা তত্ত্বের জনক যদি জিজ্ঞাসা করা হয় কার নাম বলবে? জিমারম্যানের কথা উল্লেখ করতে হবে। তিনি কি বলেছে? বস্তুর কল্যাণময় উদ্দেশ্য নির্দিষ্ট স্থান ও সময়ে বা ব্যক্তিগত বা সামাজিক প্রয়োজন মেটাবার বৈশিষ্ট্যকের যে কার্যকারিতা, সেই বৈশিষ্ট্যকে কার্যকারিতা বলা হচ্ছে। তাহলে যে কোনো একটি বস্তুর কল্যাণময় যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য কি? নির্দিষ্ট স্থান এবং সময়ে সেটা ব্যক্তিগত অথবা সামাজিক প্রয়োজন মেটানোর যে বৈশিষ্ট্য, সেই সামাজিক প্রয়োজন মেটানোর বৈশিষ্ট্যকেই কার্যকারিতা বলা হচ্ছে। ঠিক আছে? নির্দিষ্ট কার্যকারিতা যুক্ত বস্তুই হলো সম্পদ। ঠিক আছে? আচ্ছা, এছাড়া আর কি রয়েছে? আর বলা হচ্ছে মানুষ এই প্রাকৃতিক, মানবিক এবং এই সাংস্কৃতিক, অর্থাৎ যে উপাদান, যেটা আমরা প্রকৃতি, মানুষ আর সংস্কৃতি আমরা আলোচনা করেছি, এই প্রতিরোধ অতিক্রম করে প্রকৃতির অব্যবহৃত, তাহলে মানুষ কিন্তু সবটুকুর সঙ্গে লড়াই করে অব্যবহৃত নিরপেক্ষ যে উপাদান রয়েছে, উপাদানকে ব্যক্তিগত বা সামাজিক চাহিদা পূরণের জন্য, অভাব মোচনের জন্য, মঙ্গল বা হিত সাধনের কাজের জন্য ব্যবহার করার জন্য সম্পদে পরিণত করছে। ঠিক আছে? তাই কোনো বস্তু বা পদার্থকে সম্পদ রূপে গণ্য হতে গেলে অবশ্যই কি করতে হবে? সেই বস্তুটির যথেষ্ট উপযোগিতা বা অভাব পূরণ করার ক্ষমতা থাকতে হবে, যা চাহিদা মেটাতে ব্যবহৃত হবে বা সক্ষম হয়। সেটাই হচ্ছে সেই বস্তুটির কার্যকারিতা তত্ত্ব। তুমি তোমার বাইক বা গাড়ি চালানোর জন্য কি প্রয়োজন? প্রথমে খনিজ তেল, কিন্তু খনিজ তেলে গাড়ি চলবে না, সেটাকে পরিশ্রুতকরণ করে আমরা পেট্রোল বা ডিজেল পাচ্ছি। তাহলে সেই পেট্রোল বা ডিজেল যদি কোনো নির্দিষ্ট জায়গায় পড়ে থাকে, সেটা কিন্তু আমাদের অভাব মেটাতে পারছে না, আমাদের সামাজিক বা ব্যক্তিগত অভাব পূরণ করতে পারছে না। সেটা যখন আমি আমার গাড়িতে ঢেলে নিজস্ব গন্তব্যে পৌঁছে যাচ্ছি, চাহিদা মেটাতে পারছি,
তখনই সেটা কিন্তু সম্পদ হিসেবে বিবেচিত হচ্ছে। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, ভূগর্ভস্থ যে খনিজ দ্রব্য সেগুলো কিন্তু সবকিছু সম্পদ নয়। এটা উদাহরণস্বরূপ বলা হচ্ছে, সেটা হচ্ছে নিরপেক্ষ উপাদান, যেটা প্রকৃতিতে লক্ষ্য করা যায় বা দেখা যায়। ঠিক আছে, মানুষ এই প্রকৃতি থেকে এই খনি থেকে এগুলিকে উত্তোলন করছে, করে মানব সমাজের ব্যবহারের উপযোগী করে তুলছে। ঠিক আছে, এবং তার কার্যকারিতা প্রমাণিত হচ্ছে এবং সেটা খনিজ সম্পদে পরিণত হচ্ছে। যে উদাহরণটা ঠিক আমি দিলাম সেটাই এখানে আরেকবার বলা হলো, যে শুধুমাত্র খনিতে পড়ে থাকলেই সেটা কিন্তু সম্পদ হিসেবে বিবেচিত হবে না, নিরপেক্ষ উপাদান। একদম ঠিক বলেছো। সেইটা থেকে যখন আমরা ব্যবহার করে তার কার্যকারিতা প্রমাণিত করতে পারছি, তখন সেটা কিসে পরিণত হচ্ছে? খনিজ সম্পদে পরিণত হতে পারছে, তাই না? তাহলে এটাই হচ্ছে সম্পদের কার্যকারিতা তত্ত্ব, মনে থাকবে। আচ্ছা, এইবার যে সম্পদের শ্রেণীবিভাগ, সে শ্রেণীবিভাগ সম্পর্কে আমরা একটু সংক্ষেপে এক জায়গাতে একটু দেখে নেব, তারপরে এটার বিস্তারিত আলোচনা করব। মূলত যদি সম্পদের শ্রেণীবিভাগ করা যায়, সম্পদকে মূলত 4টি শ্রেণীতে বিভক্ত করা যায়। একটি হচ্ছে সৃষ্টির উপাদান অনুসারে সম্পদ, জৈবিক বৈশিষ্ট্য অনুসারে সম্পদ, স্থায়িত্ব বা ক্ষয়িষ্ণুতা অনুসারে সম্পদ, বন্টন বা অবস্থান অনুসারে সম্পদ। ঠিক আছে, তো প্রত্যেকটি সম্পদের দেখো আবার কিছু উপবিভাগ রয়েছে, তাই না? যেমন সৃষ্টির উপাদান, তো আমরা যখন সম্পদের উপাদান পড়েছিলাম তখন কিন্তু দেখো এই উপাদান হিসাবেই প্রাকৃতিক সম্পদ, মানবীয় সম্পদ এবং সাংস্কৃতিক সম্পদ সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। সেটাই শ্রেণীবিভাগের মধ্যে বলা হয়েছে, বোঝা যাচ্ছে? সৃষ্টির উপাদানের পরে জৈবিক বৈশিষ্ট্য, অর্থাৎ জৈব যে উপাদানগুলো রয়েছে সেগুলো কি কি? জৈব সম্পদ আর অজৈব সম্পদ। এর মধ্যেও আর কিছু উপবিভাগ রয়েছে, সেগুলো আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। তাহলে কটা শ্রেণীবিভাগ হলো? দুটো। কি কি? সৃষ্টির উপাদান অনুসারে সম্পদ, সেটা হচ্ছে 3 প্রকার। জৈবিক বৈশিষ্ট্য অনুসারে সম্পদ, সেটা হচ্ছে 2 প্রকার। ঠিক আছে, এবার হচ্ছে স্থায়িত্ব বা ক্ষয়িষ্ণুতা বা সীমাবদ্ধতা অনুসারে সম্পদ, সেটা হচ্ছে 2 প্রকার। একদম ঠিক বলেছ। যেটা হচ্ছে অবাধ বা প্রবাহমান বা অক্ষয়িষ্ণু সম্পদ। ঠিক আছে, তার মানে আচ্ছা, আমি আলোচনা করবার সময়তেই বলবো, গচ্ছিত বা ক্ষয়িষ্ণু সম্পদ। ঠিক আছে, আবার হচ্ছে 4 নম্বর যেটা বলা হচ্ছে বন্টন বা অবস্থান অনুসারে সম্পদ, অর্থাৎ অবস্থান ভেদে বা কোন অঞ্চলে কতটা সেই সম্পদটা বন্টিত হয়ে আছে। এটা তো প্রাকৃতিক উপাদান সম্পূর্ণভাবে, মানুষের কাছে কোনো ক্ষমতা নেই যে সম্পদকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রাখবে। তো সেই জন্য কিছু কিছু সম্পদ রয়েছে সর্বত্র বা সর্বব্যাপ্ত সম্পদ বা সহজলভ্য সম্পদ বলা যেতে পারে। আরেকটি রয়েছে আঞ্চলিক সম্পদ। এই আঞ্চলিক সম্পদ ওই নির্দিষ্ট স্থানেই কিন্তু সীমাবদ্ধ, অন্য কোনো অঞ্চলে অর্থাৎ পৃথিবীর অন্য কোনো প্রাকৃতিক অঞ্চলে ওই নির্দিষ্ট সম্পদের আর তার কোনো প্রকার বা খুঁজে পাওয়া যাবে না। যেমন বলা হয় দোকানের ক্ষেত্রে আমাদের কোনো শাখা নেই, তো এই আঞ্চলিক সম্পদের তার নির্দিষ্ট সেই অঞ্চলটাতে সীমাবদ্ধ, তার বাইরে কিন্তু সেটাকে পাওয়া যায় না। ঠিক আছে, তাহলে আমরা এবার বিস্তারিতভাবে আলোচনা করব সম্পদের শ্রেণীবিভাগগুলো। শুরুতে আমাদের কি রয়েছে? সৃষ্টির
উপাদান অনুসারে সম্পদ 3 প্রকার। ঠিক আছে, চলো সেটা আলোচনা করি আমরা। তাহলে 4টি যে শ্রেণীবিভাগ আমরা এতক্ষণ বললাম, 4টির মধ্যে প্রথম শ্রেণীবিভাগ সেটা সম্পর্কে আমরা একটু আলোচনা করব। কি কি ছিল? আচ্ছা, যে সম্পদ সৃষ্টির উপাদান অনুসারে সম্পদকে কটি নির্দিষ্ট শ্রেণীতে বিভক্ত করা যায়? 3টি শ্রেণীতে। খুব ভালো, তোমাদের মনে আছে। কি কি মনে আছে কি? আচ্ছা, প্রথমে ছিল প্রাকৃতিক সম্পদ। প্রথমটাই আমরা একটু আলোচনা করে নিই। তাহলে প্রাকৃতিক সম্পদ, এই যে কথাটি, এর মধ্যে তোমরা বুঝতেই পারছো সহজে, তাহলে প্রকৃতিতে স্বাভাবিকভাবে সৃষ্টি হওয়া এবং প্রকৃতিতে খুব সহজেই পাওয়া যায় যে সমস্ত সম্পদ, তাকে প্রাকৃতিক সম্পদ বলা হয়। ঠিক আছে? তাহলে যে সম্পদ প্রকৃতির স্বাভাবিক সৃষ্টি ও প্রকৃতিতে পাওয়া যায় তাকে প্রাকৃতিক সম্পদ বলা হচ্ছে। ঠিক আছে? উদাহরণ: জল, আলো, বাতাস, মৃত্তিকা। দেখো, উদাহরণগুলো দেখে কিন্তু তোমরা সহজেই বুঝতে পারছো এই সম্পদগুলো কিন্তু আমরা প্রকৃতিতে যে কোনো স্থানে, যে কোনো জায়গাতে গেলে কিন্তু এই সম্পদগুলো আমরা সহজেই পেয়ে থাকি বা সহজেই পেয়ে যাব। সেই জন্য জল, আলো, বাতাস, মৃত্তিকা সবই হচ্ছে প্রাকৃতিক সম্পদের অংশ। বোঝা গেল? আচ্ছা, মানব সম্পদ 2 নম্বর ছিল তো, মানব সম্পদ। আচ্ছা, আমরা কারা? আমরা মানুষ বা মানব জাতি। তাহলে মানুষকে নিয়ে যে সম্পদ গঠিত হয় তাকে মানব সম্পদ বলা হয়। বোঝা গেল? মানুষের দ্বারা যে সম্পদ, মানুষ যে সম্পদ গড়ে তোলে, সেটাই হচ্ছে মানব সম্পদ। ঠিক আছে? উদাহরণ হিসাবে আমরা কি বলতে পারি? ব্যক্তি বা গোষ্ঠীবদ্ধ জনসংখ্যা, অর্থাৎ একটা পাড়া, একটা গোষ্ঠী, মানুষের মধ্যে মেলবন্ধন, জনঘনত্ব, মানব সম্পদ, শ্রমশক্তি, এই সবই হচ্ছে মানব সম্পদ। তাই তো? অর্থাৎ আমরা মানুষরা মিলে যে সম্পদ গড়ে তুলি, বা যেটা বলা হয়েছিল মানুষ একটা জৈব সম্পদ, মানুষ যে কাজ করছে, মানুষের শিক্ষা দীক্ষা সংস্কৃতি সবটুকু নিয়েই কিন্তু এই মানব সম্পদ হিসেবে আমরা বলতে পারি। ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে সাংস্কৃতিক সম্পদ। সাংস্কৃতিক সম্পদ কোনগুলো? একদম ঠিক, মানুষ যখন তার নিজস্ব বুদ্ধি, বিচার, প্রযুক্তি সবকিছুকে কাজে লাগিয়ে প্রাকৃতিক নিরপেক্ষ উপাদানগুলোকে যখন সম্পদে পরিণত করবে, তাকেই সাংস্কৃতিক সম্পদ বলা হবে। তাহলে বোঝা গেল সাংস্কৃতিক সম্পদ। উদাহরণটা দেখো কি কি রয়েছে। উদাহরণ হিসাবে শিক্ষা, কারিগরি দক্ষতা, উদ্ভাবনী ক্ষমতা। তাহলে এই যে শিক্ষা, কারিগরি ক্ষমতা, উদ্ভাবনী ক্ষমতা, এইগুলো কাদের মধ্যে রয়েছে? প্রকৃতিতে একমাত্র মানব জাতির কাছেই রয়েছে। তাহলে এগুলো কারা প্রয়োগ করতে পারে? মানুষ প্রয়োগ করতে পারে। মানুষ প্রয়োগ করে এই প্রকৃতির যে অব্যবহৃত নিরপেক্ষ সম্পদ রয়েছে, সেইগুলোকে সঠিক প্রযুক্তির মাধ্যমে মানুষের যাতে অভাব বা সামাজিক চাহিদা পূরণ করতে পারে, সেই কাজে লাগানো হয়। ঠিক আছে? এই সব মিলিয়ে এগুলোকে সাংস্কৃতিক সম্পদ বলা হয়। তো সম্পদের আমরা যে শ্রেণীবিভাগ সম্পর্কে আলোচনা করেছি, প্রথম যে ভাগ, তার কি নাম বলেছি আমরা? সম্পদ সৃষ্টির উপাদান অনুসারে সম্পদ। কয় প্রকার? 3 প্রকার। খুব ভালো। কি কি বলতো? প্রাকৃতিক সম্পদ, উদাহরণ দাও। জল,
আলো, বাতাস, মাটি। বাহ, ভেরি গুড। মানব সম্পদ দ্বিতীয়, খুব ভালো বলে। উদাহরণ কি? মানব গোষ্ঠী, গোষ্ঠীবদ্ধ জনসংখ্যা, এগুলো। 3 নাম্বার সাংস্কৃতিক সম্পদ, উদাহরণ কি? মানুষের জ্ঞান, শিক্ষা, কারিগরি দক্ষতা, উদ্ভাবনী ক্ষমতা। ঠিক আছে? আচ্ছা, তাহলে 1 নম্বর শ্রেণীবিভাগ সম্পর্কে আমরা আলোচনা করলাম। কারোর কি এই অংশে বুঝতে কোথাও অসুবিধা হচ্ছে না? খুব ভালো। আমরা এবার প্রাকৃতিক সম্পদ এবং মানবীয় সম্পদের মধ্যে একটু পার্থক্য দেখে নেব। কি কি পার্থক্য রয়েছে বা কি কি পার্থক্য লক্ষ্য করা যায়। তাহলে প্রাকৃতিক সম্পদ তো আমরা জানলাম, মানবিক সম্পদ সম্পর্কেও জানলাম, তাদের মধ্যে কি পার্থক্য আছে একটু আমরা খেয়াল করে নিই। উৎসের ভিত্তিতে যদি পার্থক্য আলোচনা করা যায়, ঠিক আছে, তাহলে প্রাকৃতিক সম্পদের উৎস কি? তাহলে এই সম্পদের উৎস হলো প্রকৃতি এবং মুখ্য নিয়ন্ত্রক হলো প্রকৃতি। তাহলে প্রকৃতির মধ্যেই সম্পদ রয়েছে, প্রকৃতি এই সম্পদকে নিয়ন্ত্রণ করছে, আর প্রকৃতি এই সম্পদের ভান্ডার। প্রাকৃতিক সম্পদ গেল। মানবীয় সম্পদ, এই সম্পদের উৎস হলো মানুষের কর্মদক্ষতা। তাহলে মানুষের যে কর্মদক্ষতা, মানুষের যে উদ্ভাবনী ক্ষমতা, সেটাই হচ্ছে মানবীয় সম্পদ। মুখ্য নিয়ন্ত্রক কারা? মুখ্য নিয়ন্ত্রক হলো মানুষ। ঠিক আছে, মুখ্য নিয়ন্ত্রক মানুষ। প্রকৃতি, আচ্ছা, এই প্রাকৃতিক সম্পদের প্রকৃতি হচ্ছে প্রাকৃতিক সম্পদ ইন্দ্রিয় গ্রাহ্য, অর্থাৎ আমরা মানুষ যারা ইন্দ্রিয়, যে আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের সাহায্যে আমরা এগুলোকে বুঝতে পারি, স্পর্শ করতে পারি, এবং কিছু কিছু ক্ষেত্রে বস্তুগত চরিত্রেরও হয়ে থাকে। আমরা এই যে বাইরে বাতাসকে অনুভব করতে পারি ইন্দ্রিয়ের দ্বারা, চোখ দিয়ে আলো, বাতাস, জল এগুলোকে দেখতে পারি। বাতাসকে দেখা যায় না, অনুভব করা যায়। মাটিকে দেখা যায়। তাহলে এই যে সম্পদ, এগুলো ইন্দ্রিয় গ্রাহ্য। কিন্তু মানবীয় সম্পদ, যেটা মানুষের জ্ঞান, মানুষের বুদ্ধি, মানুষের বিচার ভাবনা, এগুলো কিন্তু ইন্দ্রিয় গ্রাহ্য নয়। তাহলে বুঝতে পারছো পার্থক্যটা কোন জায়গায়? মানবীয় সম্পদ ইন্দ্রিয় গ্রাহ্য নয়, অবস্তুগত চরিত্রের হয়ে থাকে। এটা বস্তুগত চরিত্রের হয়, এটা অবস্তুগত চরিত্রের হয়। ঠিক আছে, নির্দেশক কি কি? প্রাকৃতিক সম্পদ পরিমাণগত মানযুক্ত, অর্থাৎ নির্দিষ্ট পরিমাণ তার রয়েছে বা লক্ষ্য করা যায়। অঞ্চল ও সময়ের সঙ্গে এর পরিমাণ পরিবর্তিত হয়। তাহলে এই যে প্রাকৃতিক সম্পদ পরিমাণগত মানযুক্ত, অর্থাৎ সব জায়গায় তো বিপুল পরিমাণে ঢেলে প্রকৃতিতে সেই নির্দিষ্ট সম্পদটা পাওয়া যায় না, তাই জন্য পরিমাণ অপরিবর্তিত হয় অঞ্চল এবং সময়ের সঙ্গে সঙ্গে, কিন্তু গুণগত মান প্রায় একই থাকে। ঠিক আছে, আচ্ছা, মানবীয় সম্পদ গুণগত মানযুক্ত, অর্থাৎ এটা পরিমাণগত যদি থাকে, যে কতটা পরিমাণ রয়েছে প্রকৃতিতে, 1 টন 2 টন বা আরো বেশি। কিন্তু মানবীয় সম্পদে যে তোমার জ্ঞান, তোমার শিক্ষা, তোমার বিচার চিন্তা, এগুলো কি আমরা পরিমাণ করতে পারবো? এগুলো হচ্ছে গুণগত মানযুক্ত, তাই না? অঞ্চল এবং সময়ের সঙ্গে এর গুণমান পরিবর্তিত হয়, কিন্তু পরিমাণ প্রায় একই থাকে, তাই তো? আচ্ছা, নির্ভরতা কি রয়েছে? এই প্রাকৃতিক সম্পদ হ্রাস বৃদ্ধি মানবীয় সম্পদের প্রকৃতির উপর নির্ভর করে। কারণ এই যে প্রাকৃতিক সম্পদটা নিরপেক্ষ সম্পদ ততক্ষণ যতক্ষণ মানুষ এটাকে তার নিজস্ব প্রয়োজনে ব্যবহার করতে পারছে না। সেই জন্য মানবীয় সম্পদের প্রকৃতির উপর নির্ভর করে। মানুষ যদি নিজস্ব জ্ঞান, বুদ্ধি, বিচার দিয়ে সেটাকে
সম্পদ রূপে গ্রহণ করতে পারে, তবেই সেই প্রকৃতির সেই নির্ভরতা বৃদ্ধি পেতে পারে, আবার কমে যেতে পারে। আবার এই মানবীয় সম্পদের প্রসার প্রাকৃতিক সম্পদের বিকাশের উপর নির্ভর করেন না। কারণ প্রাকৃতিক সম্পদ থাকলো কি থাকলো না, তার জন্য কিন্তু মানুষের বুদ্ধি, জ্ঞান, বিচার, চিন্তা ভাবনা, উদ্ভাবনী দক্ষতা এগুলো কিন্তু সেইভাবে পরিলক্ষিত হয় না। ঠিক আছে, বোঝা গেল তাহলে মানবীয় সম্পদ আর প্রাকৃতিক সম্পদের মধ্যে মূল পার্থক্যগুলো। আচ্ছা, খুব ভালো তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, তো আমরা এবারে পরবর্তী যে অংশ রয়েছে, আরো একটি শ্রেণীবিভাগ, জৈবিক বৈশিষ্ট্য অনুসারে শ্রেণীবিভাগ, সেইটা সম্পর্কেই বিস্তারিতভাবে একটু আলোচনা করব। ঠিক আছে, দেখো জৈবিক বৈশিষ্ট্য অনুসারে যদি আমরা সম্পদকে শ্রেণীবিভাগ করতে যাই, তো সেটাকে আমরা দুই প্রকার, মূল ভাগ দুটি প্রকার। একটা হচ্ছে জৈব সম্পদ, আর একটা হচ্ছে অজৈব সম্পদ। তো প্রথমে আমরা জৈব সম্পদ সম্পর্কে একটু আলোচনা করে নিই। দেখো বলা হচ্ছে প্রকৃতির জীবজগৎ থেকে যে সম্পদ উদ্ভূত হয়, তার মানে জীবজগৎ, জীব সম্পদ, এই যে বলা হয়েছিল রিও ডি জেনেরো সম্মেলনে, জীবমণ্ডলকে সংরক্ষণ করতে হবে, অর্থাৎ জীবমণ্ডল থেকে আমরা সম্পদ তুলব কিন্তু তাকে কোনো ক্ষতি না করে, যাতে আরো আগামী কয়েক কোটি বছর যাতে এই জীবমণ্ডল সুরক্ষিত থাকে তার ব্যবস্থা করার কথা বলা হয়েছে। তাহলে এই যে প্রকৃতির, সবই কিন্তু প্রকৃতি থেকে পাচ্ছি আমরা, প্রকৃতির বাইরে কিন্তু কিছু পাচ্ছি না, এটা মাথায় রাখতে হবে। প্রকৃতি হচ্ছে সম্পদের প্রাথমিক মূল ভাণ্ডার। ঠিক আছে, তাহলে প্রকৃতির জীবজগৎ থেকে যে সম্পদ উদ্ভূত হয় তাকে জৈব সম্পদ বলা হয়। এই জৈব সম্পদ আবার দুই প্রকার। কি কি? সজীব জৈব সম্পদ। সজীব তার মানে জীবন আছে বা জীব প্রাণ আছে, যে সম্পদ প্রাণযুক্ত, উদ্ভিদ তার মানে প্রাণ আছে উদ্ভিদ বা প্রাণীর, প্রাণযুক্ত উদ্ভিদ ও প্রাণী থেকে পাওয়া যায়। এটা দেখো মাথায় রাখো, সজীব জৈব সম্পদ। তার মানে সজীব মানে কি? একদম ঠিক, অর্থাৎ প্রাণযুক্ত উদ্ভিদ বা প্রাণী যাই কিছু হতে পারে, তা সেই প্রাণযুক্ত উদ্ভিদ এবং প্রাণী থেকে যদি পাওয়া যায় তাদেরকে সজীব জৈব সম্পদ বলা হয়। তোমরাই বলো তো কি কি উদাহরণ হতে পারে? হ্যাঁ একদম ঠিক, দুধ, কাঠ। বাহ, খুব ভালো জিনিস বলেছো। দুধ যেটা আমরা পাচ্ছি গৃহপালিত পশুর থেকে। তো এই যে গরু বলো বা ছাগল বা বিভিন্ন ফার্মে যে গরু উৎপাদন করা হয়, প্রচুর পরিমাণে দুধ উৎপাদন করা হয়, তো সেইখান থেকে তাহলে তাদের প্রাণ আছে। তো কাঠ, গাছ থেকে, গাছের প্রাণ আছে। পশম কিসের থেকে নেওয়া হয়? পাহাড়ি অঞ্চলে বা যে কোনো জায়গায় ভেড়ার যে লোম, পশম, সেটাও প্রাণী। মৎস্য সম্পদ, যে মাছের ডিম বা মাছের যে বিভিন্ন, সেটাই হচ্ছে মৎস্য সম্পদ। তো দেখো এই জন্য মৎস্য সম্পদ। ঠিক আছে, তাহলে এগুলো সবই সজীব জৈব সম্পদ। ঠিক আছে, এবার হচ্ছে মৃত জৈব সম্পদ। তাহলে মৃত মানে, তাহলে এখানে আমরা বুঝতে পারছি সেই জৈব সম্পদের কোনো প্রাণ বা প্রাণী দেহ বা প্রাণযুক্ত কোনো অংশ থেকে গ্রহণ করা হয় না। যে সম্পদ সুদূর অতীতে মৃত জীবদেহ থেকে সৃষ্টি হয় তাকে মৃত জৈব সম্পদ বলা হয়। তাহলে কোথা থেকে গ্রহণ করা হচ্ছে? মৃত জীবদেহ থেকে সৃষ্টি হয় তাকে মৃত জৈব সম্পদ বলা হয়। ঠিক আছে,
কয়লা, এটা কি কোনো প্রাণীর দেহ থেকে পাচ্ছি? আমরা পাচ্ছি না। বহু দিন থেকে মৃত জীবদেহ থেকে এই যে কয়লা, গাছপালা পচে গিয়ে বা সেখান থেকে কয়লা উৎপাদন হতে পারে, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস, সবই সেই মৃত অংশ থেকে পাচ্ছি আমরা জৈব সম্পদগুলো, তাই না? তাহলে কয়লা, পেট্রোলিয়াম আর প্রাকৃতিক গ্যাস। ঠিক আছে, এবার তাহলে এই যে জৈব সম্পদ যেটুকু আমরা আলোচনা করলাম, জৈব সম্পদ কি কি? সজীব জৈব সম্পদ আর মৃত জৈব সম্পদ। ঠিক আছে, তো এই যে সজীব জৈব সম্পদ আর মৃত জৈব সম্পদ, আমরা এখান থেকে উদাহরণ সহজে কিন্তু ভালোভাবেই বুঝতে পারলাম। আর কি রয়েছে? অজৈব সম্পদ, তাই তো? প্রাণহীন জড়বস্তু থেকে উৎপন্ন সম্পদকে অজৈব সম্পদ বলা হয়। তাহলে এটা যেমন ছিল যে সুদূর অতীতে মৃত জীবদেহ থেকে সৃষ্টি হয়েছে, মানে যে কয়লা, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস, এগুলো সামুদ্রিক বিভিন্ন প্রাণী বা বিভিন্ন এই যে উত্থিত হয়েছে সেই পাথরের নিচে, শিলার নিচে চাপা পড়ে থেকে, সেখান থেকে কিন্তু এগুলো উদ্ভূত হয়েছে। আর অজৈব সম্পদ সম্পূর্ণ প্রাণহীন জড় বস্তু থেকে উৎপন্ন সম্পদ, সেটাকে আমরা অজৈব সম্পদ বলবো। কি কি সেটা? সেটা হচ্ছে খনিজ দ্রব্য আর মাটি, এটা হচ্ছে অজৈব সম্পদ। বোঝা গেল? তাহলে কটে শ্রেণীবিভাগ আমরা আলোচনা করলাম। 1 নম্বর হচ্ছে সম্পদ সৃষ্টির উপাদান অনুসারে সম্পদের শ্রেণীবিভাগ। কি কি ছিল? 3 প্রকার: প্রাকৃতিক, মানবিক আর সাংস্কৃতিক সম্পদ। 2 নম্বর শ্রেণীবিভাগ কি? জৈবিক বৈশিষ্ট্য অনুসারে সম্পদ। একটা হচ্ছে জৈব সম্পদ আর একটা হচ্ছে অজৈব সম্পদ। ঠিক আছে, জৈব সম্পদের কি কি ভাগ? সজীব জৈব সম্পদ, উদাহরণ কাঠ, দুধ, পশম, মৎস্য। মৃত জৈব সম্পদ কি কি? কয়লা, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস, এগুলো। আচ্ছা, অজৈব সম্পদ সম্পূর্ণ প্রাণহীন জড়বস্তু, যেগুলো খনিজ দ্রব্য, মাটি, এগুলো হচ্ছে প্রাণহীন জড়বস্তু থেকে উৎপন্ন হয়েছে, সেই জন্য এটা অজৈব সম্পদ। আরো যে দুটি শ্রেণীবিভাগ রয়েছে, ঠিক আছে, একটা হচ্ছে স্থায়িত্ব বা ক্ষয়িষ্ণুতা অনুসারে সম্পদের শ্রেণীবিভাগ, আর একটা রয়েছে অবস্থান বা বন্টন অনুসারে সম্পদের শ্রেণীবিভাগ। সেটা আমরা পরবর্তী ক্লাসে বিস্তারিত আলোচনা করব। ঠিক আছে, আজকে এখন এই দুটো যদি আমরা আলোচনা করি খুব সংক্ষেপে, তোমাদেরকে খুব অল্প কথায় বলে বুঝিয়ে দিতে হবে, সেই জন্য আমি আজকে বলছি না। আমি আরো একটা ক্লাস এর জন্য রাখছি, সেইখানে আমি তোমাদের বিস্তারিতভাবে এটাকে আলোচনা করব। ঠিক আছে, আজকে আমরা সম্পদের শ্রেণীবিভাগ এবং সম্পদের কার্যকারিতা তত্ত্ব সম্পর্কে যেটুকু আলোচনা করেছি, সে আলোচনা থেকে এই গুরুত্বপূর্ণ এবং প্রশ্নগুলো আমি তোমাদের সামনে রাখলাম। এই প্রশ্নগুলো যদি তোমাদের কারো বুঝতে অসুবিধা হয় আমাকে জিজ্ঞাসা করতে পারো, কারণ আমি পরবর্তী দিনে এই নির্দিষ্ট প্রশ্ন থেকেই কিন্তু আমি তোমাদেরকে প্রশ্ন জিজ্ঞাসা করে তোমাদের থেকে উত্তর জানতে চাইবো, যে তোমরা কে কতখানি জেনে এসেছো বা বুঝে এসেছো। ঠিক আছে, আচ্ছা, কারোর কোনো প্রশ্ন সম্পর্কে বুঝতে অসুবিধা হয়েছে যা প্রশ্ন আমি তোমাদের সামনে রেখেছি? আচ্ছা, খুব ভালো কথা। আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই থাকবে। পরবর্তী দিনে আমরা পরবর্তী ক্লাস সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আজকের এই ক্লাস এই পর্যন্তই থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবে।